শুভ সন্ধ্যা। হোমিও বার্তা চ্যানেলের পক্ষ থেকে শুভানুধ্যায়ী শ্রোতা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে হোমিওপ্যাথির টানে, হোমিওপ্যাথির আবেগে আমাদের ভালোবাসেন, তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালসেটিলার দ্বিতীয় অংশ নিয়ে আজ একটু ইন্টারঅ্যাক্ট করব। পালসেটিলা দ্য উইন্ড ফ্লাওয়ার, এটার একটা গ্রস আইডিয়া আমরা আলোচনা করেছি আগের এপিসোডে। আজকে আমরা পালসেটিলা ড্রাগটাকে মূলত অ্যালেনের কিনোটের অ্যাসপেক্টে আমরা ধরে ধরে স্ক্যান করে আমরা একটু আলোচনা করব। আমরা দেখব সত্যিকারে আমাদের প্রাত্যহিক জীবনে পালসেটিলা নাইগ্রিকেন্স ড্রাগটি কতটা আমাদের উপকারে আসে। তো চলুন বন্ধু, আলোচনা শুরু করা যাক। অ্যালেন সাহেব লিখছেন, গ্রে হেয়ার, স্যান্ডি হেয়ার, ব্লু আইড, মাইল্ড, জেন্টল অ্যান্ড সোবার পেশেন্ট। তাহলে যারা ব্ল্যাক আইড, আমাদের ক্ষেত্রে কাজ করবে না? নিশ্চয়ই করবে। দেখুন, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে এই ব্লু আইড আর ব্ল্যাক আইডের কোনো বিশেষ গুরুত্ব কিছু নেই। নর্থ ইউরোপ, ইস্টার্ন ইউরোপের বিভিন্ন দেশে যারা হোয়াইট স্কিনড, তাদের ক্ষেত্রে ব্লু আইডের সংখ্যাটা বেশি। আর যারা আফ্রিকা এবং এশিয়া এই ডিসেন্টের যারা মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু আইরিশটা একটু ব্ল্যাক। এক্ষেত্রে শুধু মেলানিন পিগমেন্টেশনের কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে আইরিসের এই কালারটা, যেটাকে আমরা চোখের কালার হিসেবে বলি। সুতরাং এর গুরুত্ব খুব একটা কিছু নেই। আমি আগের এপিসোডে বারবার করে বলেছি কথাটা, পালসেটিলা নাইগ্রিকেন্স ইজ আ ওমেন্স রেমেডি। যদি সেটা মেল হয় তাহলে সেটা ওমেনলি মেল, কিন্তু তার চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, তার থ্রোয়িং, তার সাইফুলনেস, তার মডেস্টি, সবটার মধ্যে যেন একটা মেয়ে মেয়ে ভাব পালসেটিলা পেশেন্টের থাকে। যেমন ক্যামোমিলার ক্ষেত্রে একটা কথা খুব স্পষ্ট লেখা আছে, কামনেস কন্ট্রা ইন্ডিকেটস ক্যামোমিলা। মানে খুব শান্ত, ধীর, নম্র প্রকৃতির মানুষ সাধারণত ক্যামোমিলার পেশেন্ট হয় না। উল্টোভাবে এটা আমি বলবো, ভেরি ভেরি হট পেশেন্ট, ভেরি ইরিটেবল ডিসপোজিশন যাদের, তারাও কিন্তু সচরাচর পালসেটিলা পেশেন্ট হন না। আমি প্রথম দিন পালসেটিলার মেন্টালিটিটা নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমি বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে পালসেটিলার এই যে কামনেস, কোয়াইটনেস, মাইল্ডনেস, টিমিডনেস, এ সবটার মধ্যে কিন্তু একটা সুদূর প্রসারী তার স্বার্থ লুকিয়ে আছে। সুতরাং এই যে কামনেস, ये अंदर का बात नहीं, ये थोड़ी ये बाहर का बात है। এটা বাইরের দেখাওয়া চিজ। প্রাকৃতিকভাবে সে সুন্দর, নিশ্চয়ই আর্টিফিশিয়াল বিউটিফিকেশনের দরকার পড়ে না পালসেটিলা পেশেন্টের। পালসেটিলা পেশেন্টের শাড়ির ভাঁজ থেকে শুরু করে, অঙ্গসজ্জা থেকে শুরু করে, তার চুল থেকে শুরু করে, তার দাঁতের বাঁধন থেকে শুরু করে, শরীরের গড়ন থেকে শুরু করে, গলার ধরন থেকে শুরু করে, সবটাই সুন্দর। প্রাকৃতিকভাবেই সে সুন্দর। বেলডোনা যেমন যতটা সুন্দর, তার চেয়ে বেশি সে সুন্দর সাজে। তার লিপস্টিকে সবসময় দেখবেন একটা ডিপ লাল রং, চোখে দেখবেন সব সময় একটা কাজল পরা, গালটা দেখবেন সবসময় একটা গ্লেজি, তার গ্লেজি না হলেও একটা গ্লেজি রেডিশ ভাব সে আর্টিফিশিয়ালি করে নেয়, একটা আর্টিফিশিয়াল বিউটি। পালসেটিলা কিন্তু এটা দরকার পড়ে না। পালসেটিলা পেশেন্টের রোগ
সে যেটাই হোক, তার সূত্রপাতটা কবে হয়? অ্যালেন, আবারও বলছি, তার কিনোটে লিখছেন, নেভার বিন ওয়েল সিন্স। সিন্স হোয়াট? সিন্স অ্যাডোলেসেন্স, সিন্স দ্য মেনার্কি। মা বলবে যে স্যার জানেন তো, ছোটোবেলা থেকে 13-14 বছর পর্যন্ত কি সুন্দর মেয়েটা আমার খাওয়া দাওয়া করতো, খেলাধুলো করতো, কত সুন্দর, আমার সবাই না খুব মেয়েটাকে আমার আদর করতো। যেই ওর মাসিকটা শুরু হলো, তারপর থেকে যেমন কেমন খিটখিটা হয়ে গেছে, খেতে চায় না, ঠেলে ঠেলে পায়খানা পাঠাতে হয়, কেমন যেন একটা মানে অসামাজিক হয়ে গেছে। যেটা দিই সেটাই তার অনীহা, যেটা দিই সেটাই তার অনীহা, যেমন করে আপনি বানিয়ে দেন সেটা তার ভালো লাগে না। না খাইতে খাইতে দেখুন স্যার কেমন রক্তহীনতা হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তাই। অ্যানিমিয়া, ক্লোরোসিস, প্রস্ট্রেশন, এগুলো সবই শুরু হবে তার অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে, মিনস্ট্রুয়েশনটা শুরু হওয়ার পর থেকে। এ প্রসঙ্গে একটা কথা জাস্ট বলে দিই যে পালসেট্রা পেশেন্টের যত রকমের প্যাথোলজি, তার শুরুটা হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে। গ্রাফাইটিসে আমরা পাবো হোয়াট পালসেটিলা ইজ ইন পিউবার্টি, গ্রাফাইটিস ইজ ইন ক্লাইমেক্টেরিক। এটা পালসেটিলাতে লেখা নেই, এটা কিন্তু গ্রাফাইটিসে লেখা আছে। বলতে যা সমস্ত সমস্যার কথা এখন আমরা আলোচনা করলাম, এইটা যখন একটা মেয়ের 12 বছর, 13 বছর, 14 বছর এই বয়সটাতে যখন হবে, উই শুড থিঙ্ক পালসেটিলা ফার্স্ট। এই প্রবলেমটা যখন একজন মহিলার 38, 40, 42 এরকম বয়সে শুরু হবে, তখন কিন্তু আমরা সেটাকে গ্রাফাইটিসের কথা আমাদের মনে করতে হবে। দেখুন, আজকে কিন্তু মেনোপজের বয়সটা আর ওই আমাদের মা মাসির বয়সের কালে যেরকম 45-48 ছিল, না, সেটা নেই। কিন্তু লাইফ স্প্যানটা যেমন কমে গেছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যেমন অনেক এগিয়ে এসছে, সেরকম মেনোপজটাও কিন্তু আজকে এগিয়ে এসছে। আজকে এজ অফ মেনোপজ ধরা হচ্ছে 37 বছর, 38 বছর কাফি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবার সেই অ্যালেনের কথাই বলবো। অ্যালেনের যে রিলেশন পর্বটা শুরু হয়েছে শেষের দিকে, তার ঠিক 2-3 লাইন আগে অ্যালেন সাহেব লিখছেন যে পালসেটলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি টু স্টার্ট উইথ এ ক্রনিক ডিজিজ। কোনো একটা ক্রনিক ডিজিজে বহু বছর ধরে কোনো মা ভুগছে বা কোনো ওমেনলি ম্যান ভুগছেন, তার সামগ্রিক দৃষ্টিভঙ্গির বিচারে যদি পালসেটলা হলো তো হয়েই গেল। তা যদি নাও হয়, তাহলেও কিন্তু আমরা কোনো ক্রনিক ডিজিজের পাস্ট হিস্ট্রি নিয়ে, তার যদি খুব ইরেগুলার মেডিকেশনের হিস্ট্রি থেকে থাকে এবং সেগুলো যদি তার রোগের আর্টিফিশিয়াল একটা কজ তৈরি করে, সেক্ষেত্রে আমরা পালসেটলা দিয়ে ক্রনিক ডিজিজটা এর ট্রিটমেন্টটা শুরু করতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এটা আমাদের ডাক্তারবাবুরা অনেকেই হয়তো ভুলে যান। অ্যাজ সাচ আমি নিজেও অনেক ক্ষেত্রে ভুলে গেছি। অনেক বড় হয়ে আমি এটার গুরুত্ব বুঝেছি। কতগুলো ক্ষেত্র আছে এই যে টু স্টার্ট উইথ এ ক্রনিক ডিজিজ, মানে আইদার রিয়েল ক্রনিক ডিজিজ অর ইন ম্যাক্সিমাম কেসেস আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। সেটা কী করে হলো? ওভারডোজ অফ সিঙ্কোনা, ওভারডোজ অফ কুইনাইন, ওভারডোজ অফ মার্কারি, আর্টিফিশিয়াল হট ফুড, আর্টিফিশিয়াল হট মেডিসিন, বিভিন্ন ধরনের ওই কী বলে ভেজিটেবল পিলস,
বা বিভিন্ন ধরনের ভেজিটেবল জুস এটার আরোগ করে খেয়ে নিচ্ছে, ওই পাতা থেতো করে তার রস গ্লাসের পর গ্লাস খেয়ে যাচ্ছে দিনের পর দিন, কি না আমাশা ভালো হবে। থানকুনি পাতার রস দিনের পর দিন গ্লাসের পর গ্লাস খেয়ে যাচ্ছে, কি না আমার আমাশা ভালো হবে। চিরতা পাতার রসকে আমি খেতে না বলছি না, চিরতা পাতাকে খারাপও বলছি না, কিন্তু দিনের পর দিন সে খেয়ে যাচ্ছে। সকালে চিরতা খাচ্ছে তো বিকেলবেলা থানকুনি খাচ্ছে। এই যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ ভেজিটেবল প্রোডাক্টস, এইগুলো হচ্ছে কিন্তু পালসেটলা দিয়ে স্টার্ট উইথের শর্ত। আমরা যে কথাটা বারবার করে বলছিলাম যে পালসেটলা ইজ এ উইমেন্স রেমেডি, সে উইমেন্সের মেন্টালিটিটা আমরা আলোচনা করেছি। তার মেনস্ট্রুয়াল প্রবলেমটা কি হয়, কেমন হয়, এটা নিয়ে একটু সামগ্রিক একটা আলোচনা করা যাক। দেখুন, আমি প্রথমেই বলেছি মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে পর্যন্ত পালসেটার রোল খুব কম। মেনস্ট্রুয়েশনটা শুরু হওয়ার পরেই যত ঝামেলা। কীরকম হয় তার মেনস্ট্রুয়েশন? মেনস্ট্রুরাল ইরেগুলারিটিস অফ অল টাইপস। 26 বছরের মেয়ের মাসিক শুরু হয়নি, এটা যেমন হতে পারে, সেরকম 12 বছর বা 13 বছরের মেয়ে 4 সপ্তাহের মধ্যে তার 3 বার মান্থলি ফ্লো হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। কারো 50 দিনের মাথায় হচ্ছে, তো কারো 20 দিনের মাথায় হয়ে যাচ্ছে। কারো মেনস্ট্রুয়েশন 12 দিন 13 দিন ধরে চলে, তো কারো 1.5 দিনের মাথায় বন্ধ হয়ে যায়। কারো মেনস্ট্রুয়াল পিরিয়ডে ভীষণ ব্যথা থাকে, একদম রাস্তায় গড়াগড়ি যায় বিছানায়, খালি ঠান্ডা জল পেটে দিয়ে পড়ে থাকবে, ওইটাই যেন একমাত্র আমার রিলিফ। স্ক্যান্টি ফ্লো, হেভি ফ্লো, ডিলেড মেনস্ট্রুয়েশন, আর্লি মেনস্ট্রুয়েশন, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, মেনোমেট্রোরেজিয়া, সবই কিন্তু পালসেটার মধ্যে হতে পারে। পালসেটার লিউকোরিয়া হতে পারে, খুব কম বয়সের মেয়ে, বাচ্চা মেয়ে, 12 বছর 13 বছর, পিরিয়ড শুরু হয়নি, হওয়ার সময় হয়েছে, তখন থেকেই স্যার। দেখুন, সাদা স্রাব মানে এনি ভ্যাজাইনাল ডিসচার্জ আদার দেন ব্লাড ইজ কল্ড হোয়াইট ডিসচার্জ। সাদা স্রাব মানে তো দুধের মতো সাদা হতে হবে তার কোনো মানে নেই, হলে হতে পারে, সেটা ইয়েলোইশ হতে পারে, সেটা ইয়েলোইশ হোয়াইট হতে পারে, সেটা ইয়েলোইশ গ্রিন হতে পারে। কিন্তু পালসেটলা পেশেন্টের খুব ছোট বয়সে যেমন হোয়াইট ডিসচার্জ হয়, সেই রকম টোটাল যে রিপ্রোডাক্টিভ পিরিয়ড একটা মায়ের, তার যে কোনো সময়ই সাদা স্রাব হতে পারে। রঙটা তো বললামই, কখনো সেটা ঠিক, কখনো সেটা থ্রি। ভাল ইচিং থাকতেই পারে, নাও থাকতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। তখন সে ঠান্ডা জল যদি ব্যবহার করে সাময়িক তার উপশম হবে। কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমরা পালসেটিলা, কলোফাইলাম অ্যান্ড ক্যালকেরিয়া কার্ভ, এই 3টে ড্রাগকে আমরা কিন্তু ভুলব না। এ বাদে যে কোনো ড্রাগ হতে পারে, কিন্তু এই 3টে ড্রাগ প্রাথমিকভাবে আমরা যেন মনে রাখি। এরপরে আসুন ওর পেটের গণ্ডগোল নিয়ে। দেখুন, পেটের গণ্ডগোলের কারণ না ও নিজে। ওকে যদি আপনি বলেন যে আপনার কি খেতে ভালো লাগে, সে কি বলবে জানেন? রুব্রিক আছে একটা, ডিজায়ার্স হোয়াট হি ডিসএগ্রিজ। ফাটকের রেপার্টরিতে এই রুব্রিকটা পাওয়া যায়, ডিজায়ার্স হোয়াট হি ডিসএগ্রিজ। কি খেতে আপনি ভালোবাসেন? ডিমটা তো, ডিমের পোচটা আমার খুব ভালো লাগে, কিন্তু সহ্য হয় না। এই ধরুন সিমাই,
আমার তো খাইতে খুব ইচ্ছা করে, কিন্তু খাইতে পারি না, বুক জ্বালা করে। পাঁঠা মাংস খেতে খুব ইচ্ছা হয়, খেতে পছন্দও করি, কিন্তু সহ্য হয় না। কচু শাক, যে তরকারি যে কোনো পদ আমার খুব পছন্দ, কিন্তু একটু মুখে দিতে পারি না। দেখুন, কচু শাক বাদে বাজারে আর কোনো শাক নেই, শয়ে শয়ে শাক আছে। সে কচু শাকটাকেই খাবে, আর কচু শাকটা খেয়েই সে অসুস্থ হয়ে পড়বে। ভাই, মাংস তুমি খাবে, ঠিক আছে, মুরগি মাংস খাও না, না, সে পাঁঠা মাংসই খাবে আর অসুস্থ হয়ে আপনার কাছে আসবে। এটা কিন্তু পালসেটের ক্ষেত্রে খুব পিকুলিয়ার। সে যদি আউট অফ গ্রিড, সে যদি একটু বেশি মাংস কয়েকদিন কনজুকেটিভ কয়েকটা দিন যদি খায়, তার কিন্তু অনেক সময়ই এসে কমপ্লেন করে যে স্যার এগুলো খেলে না, কয়েকটা দিন খেলে আমার চোখের উপরে না, চোখের পাতার উপরে আর কি গুটি গুটি মতো হয়ে যায়। স্টাইজ মানে মিউমোবিয়ান সিস্ট, আপার লিডের আউটার সাইডে বেশি হয়, যেটা এক্সটার্নাল স্টাই বলে। আর একটা যেটা ইন্টারনাল স্টাই বলে, সেটা আইলেসের বর্ডারে ধরে ধরে হয়, ভেতর দিক থেকে ঝুলে থাকে। তা এই ধরনের প্রবলেমে কিন্তু পালসেটিলা পেশেন্ট খুব ভোগে। কখনো যদি পেশেন্ট এই কথা বলে যে কয়েকদিন কনজিকিউটিভ মাংস খেলেই আমার চোখে এরকম জিনিসটা হয়, পালসেটিলা উইল নেভার ফেল। পাওয়া যায় কম, কিন্তু পেলে পালসেটিলা কখনো ফেল করেছে আমি দেখিনি। পালসেটিলা পেশেন্টের পায়খানা কীরকম হয়? হয় সে বলবে খুব শক্ত, নতুবা বলবে রাত্রি ছাড়া না ডাক্তারবাবু, পায়খানা আমার হয় না। ফল খেলে লুজ মোশন, আইসক্রিম খেলে লুজ মোশন, কফি 2-3 বার যদি খেয়ে নেয় পাতলা পায়খানা, চা খেতে খুবই পছন্দ করে, খেলে পাতলা পায়খানা, যদি ঝিনুকের তরকারি খায় না, গুগলির তরকারি খুব উপাদেয় হয়, যদি খায় তার সঙ্গে সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এবং দিনের বেলা হোক বা নাই হোক, রাত্রেবেলা হবেই হবে। এইগুলো কিন্তু পালসেটিলার মানে জিআই রিলেটেড প্রবলেম। আর কনস্টিপেশন কেন হবে না বলুন তো? পালসেটিলা পেশেন্ট জল খায় না তো, তার জিভ একদমই শুকনো, জিভ দেখলে মনে হবে যেন মাটি ফেটে গেছে, ফাটা মাটি জল চায়, আর পালসেটিলার টাং জল চায় না। এমনই বিচিত্র জিনিস। ওয়ান অফ দ্য পিকুলিয়ার সিমটম অফ পালসেটিলা ইজ ড্রাই টাং, নো থার্স্ট। জিভ ফেটে চৌচির হয়ে যাচ্ছে, শুকনো, জিভ জল চাচ্ছে, কিন্তু রোগী জল খেতে চায় না। আর যদি চায়, ওই খাওয়ার পরে এক ঢোক, তাই পেশেন্টের কনস্টিপেশন তো হবেই। একটা মেট্রামেডিকার ড্রাগকে আমরা কখনোই একটা বা দুটো ভিডিওর মাধ্যমে কখনোই সম্পূর্ণ করতে পারবো না। চলাটা তো শুরু করি, ভালোবাসাটা তো তৈরি হোক হোমিওপ্যাথির প্রতি, শ্রদ্ধাটা তো তৈরি হোক হ্যানিম্যানের প্রতি। জয়তু হ্যানিম্যান। আপনাদের সবার আবারও শুভ কামনা করি, মঙ্গল কামনা করি, জয়যাত্রা অব্যাহত থাক। নমস্কার।